prime equals to z, and also t prime equals to t minus vx by c square and also gamma। এই জিনিসটা ছিল, এরকম একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছিলাম। আর এর যদি ইনভার্স ট্রান্সফরমেশন আমরা দেখি তাহলে আমরা কি দেখবো যে x ইকুয়াল টু গামা ইনটু x প্রাইম প্লাস vt প্রাইম, অর্থাৎ টাইমটাকেও আমি s প্রাইম থেকে মেজার করছি, ঠিক আছে এটা। সো y ইকুয়াল টু y প্রাইম, z ইকুয়াল টু z প্রাইম এন্ড t ইকুয়াল টু t প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার অ্যাজ ওয়েল অ্যাজ গামা। তো এটা হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন, অর্থাৎ দুটো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা এস ফ্রেম আর একটা এস প্রাইম ফ্রেম, যেটা এস ফ্রেমের রেসপেক্টে একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে অ্যালং দা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বা বলা ভালো যে স্পেস টাইম কোঅর্ডিনেট, ফোর কোঅর্ডিনেটেড ট্রান্সফরমেশন কেমন হবে সেটা আমরা দেখলাম। কারণ মিনকস্কি স্পেসে স্পেস আলাদা করে কিছু হয় না, এনি পয়েন্ট ইন দা স্পেস or any point can be identified as four coordinates, okay, three space coordinates and one time coordinate or time parameter। so এই তিন চারটাকে একসঙ্গে বলা হয় স্পেস টাইম ফোর কোঅর্ডিনেট। তো এগুলোকে আমরা হচ্ছে টেনশন নোটেশনে যখন লিখেছিলাম, অর্থাৎ সেটাকে আমরা স্পেস টাইম ফোর কোঅর্ডিনেটকে এক্স মিউ বলেছিলাম। তো তার এক্স জিরো কম্পোনেন্ট যেটা টেম্পোরাল পার্ট সেটাকে ধরেছিলাম সিটি, আর বাকি তিনটে স্পেশাল কোঅর্ডিনেট। আর এমনি এর কোভ্যারিয়েন্ট ফর্ম যদি লিখি আমরা, সেটা হয়েছিল সিটি মাইনাস আর, যেখানে আমরা জি মিউটা এমন কনভেনশন ধরেছিলাম যে ডায়াগোনাল অফ 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। এই কনভেনশন ওয়াইজ আমরা স্পেস টাইম ফোর কোঅর্ডিনেটকে এভাবে ডিনোট করেছিলাম। সেক্ষেত্রে আমরা এটাই দেখতে পেয়েছিলাম যে ট্রান্সফরমেশন কেমন হবে না, x mu prime that should be lambda mu nu x nu, আর এর ইনভার্সটাকে আমরা লিখেছিলাম এরকম যে x mu equals to lambda tilde of mu nu x nu prime, এভাবে আমরা লিখেছিলাম। যেখানে এই যে lambda mu nu, এই lambda mu nu ম্যাট্রিক্সটা কেমন ছিল কারোর মনে আছে? এক মিনিট। হ্যালো, ও আচ্ছা আমি ক্লাসে আছি গো, তুমি একটু পরে ফোন করো। এই যে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তো আমি যদি এগুলোকে ট্রান্সফরমেশন করে দেখেছিলাম, এইটাতে আমরা দেখেছিলাম কি হয়েছিল না মাইনাস বিটা গামা, এবং ম্যাট্রিক্সটা দাঁড়িয়েছিল কি মাইনাস বিটা গামা, দেন গামা 0 0, দেন গামা মাইনাস বিটা গামা 0 0 0 0 1 0 0 0 0 1। সিমিলারলি ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা ল্যামডা টিলডা মিউ নিউ, এটা এরকম ছিল বিটা গামা গামা 0 0 গামা বিটা গামা 0 0 0 0 1 0 0 0 0 1। এই ধরনের ট্রান্সফরমেশন ফলো করে লরেন্স ট্রান্সফরমেশন ফলো করে কে স্পেস টাইম ফোর কোঅর্ডিনেট। যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখেছিলাম সেখানে টাইমের কোনো ব্যাপার ছিল না, তারা নর্মাল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ফলো করতো, কিন্তু মিনকস্কি স্পেসে আমরা এই ট্রান্সফরমেশন গুলো দেখছি। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে কোনো ভেক্টর, আমরা যেমন দেখছিলাম যে ইউক্লিডিয়ান স্পেসে যে কোনো ভেক্টর, ইউক্লিডিয়ান স্পেসে মানে R3 তে যে কোনো ভেক্টর, সাপোজ ভি একটা ভেক্টর ছিল, তো তার তিনটে কম্পোনেন্ট থাকতো vx vy vz, তিনটি হচ্ছে স্পেশাল কম্পোনেন্ট, ঠিক আছে, তিনটে স্পেশাল কম্পোনেন্ট থাকতো এর ক্ষেত্রে। কিন্তু স্পেশাল কম্পোনেন্ট থাকতো, কিন্তু আমরা মিনকস্কি স্পেসে যখন আসছি, মিনকস্কি, তখন আমরা দেখছি যে কোনো ভেক্টরে চারটে কম্পোনেন্ট থাকে, কোভ্যারিয়েন্ট ফর্মে, কন্ট্রাভ্যারিয়েন্ট ফর্মে চারটে কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে তার টেম্পোরাল কম্পোনেন্ট যেটা ভি নট, আর
ভি, আর কোভ্যারিয়েন্ট ফর্মে সেটা এরকম হয়ে যায় যে ভি নট মাইনাস ভি, এরকম হয়ে যায়। তো এই যে লরেন্স ট্রান্সফরমেশন, সেটা শুধুমাত্র স্পেস টাইম 4 কোঅর্ডিনেটের ক্ষেত্রে নয়, যে কোনো 4 ভেক্টর কিন্তু এই ট্রান্সফরমেশনটা ফলো করবে। অর্থাৎ একই রকম ভাবে ভি মিউ প্রাইম দ্যাট উইল বি ল্যামডা মিউ নিউ ভি নিউ এটা, আর ভি মিউ ইকুয়ালস টু ল্যামডা টিলডা অফ মিউ নিউ অফ ভি নিউ প্রাইম। অর্থাৎ যে কোনো 4 ভেক্টর ইন মিন কস্কি স্পেস তারা কিন্তু সেম লরেন্স ট্রান্সফরমেশনকে ফলো করে, ঠিক আছে, যে কোনো 4 ভেক্টর। তো এই হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, যেটা আমরা আগের দিন আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে লরেন্স ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। লরেন্স ভেলোসিটি, এটা আজকে নতুন টপিক। আগের দিন বাকি জিনিসগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, জাস্ট রিক্যাপিচুলেট করেছি আর কি। এখন যেটা শুরু করছি এটা টুডেজ নিউ টপিক, লরেন্স ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। So this is nothing but the transformation of velocities from one inertial frame to another inertial frame, basically from S frame to S prime frame. এবং S frame এবং S prime frame অলরেডি আমরা ড্র করেছি, ঠিক আছে। সাপোজ কোনো একটা পার্টিকেল আছে যার ভেলোসিটি, তার স্পেশিয়াল ভেলোসিটি বেসিক্যালি ভি, সেটা S ফ্রেমে কত, S ফ্রেমে হচ্ছে কি না, সাপোজ S ফ্রেমে আমি ভি না লিখে ইউ লেখাটা সুবিধা, কারণ ভি অলরেডি আমরা যেহেতু ইউজ করেছি। ইউর তিনটে কম্পোনেন্ট, ইউএক্স, ইউওয়াই, ইউজেড। ইটস আ স্পেশাল ভেলোসিটি, নট আ ফোর ভেলোসিটি, ওকে, ইটস আ স্পেশাল ভেলোসিটি in S frame. In S prime frame, this is suppose u prime and the components are ux prime, uy prime and uz prime. So we need to define the relations between these parameters. That means relation between ux prime, uy prime and uz prime. So let's start with ux prime. Okay, ux prime. So what do you mean by ux prime? Ux prime will be dx prime by dt prime. Now in order to calculate that, you have to write dx prime by dt into dt by dt prime. Okay. Now look at the transformation, the initial transformation. X prime is equal to gamma into x minus vt. Okay. So if you make derivative with respect to time, gamma is constant, so dx by dt is equal to ux, so ux minus v. So gamma into ux minus, so basically it will be gamma into ux minus v multiplied by dt prime. So at first you have to find what is dt prime by dt. So gamma is constant, again it will be 1 minus v and dx by dt. So v is c constant, dx by dt is equal to ux. So gamma into 1 minus v ux by c square. So it will be 1 by gamma into 1 minus v ux by c square. So gamma will be cancelled out. It will yield ux prime equals to ux minus v by 1 minus v ux by c square. So this is ux prime. Again uy prime is equal to dy prime by dt prime, very simple, and it will be dy prime by dt into dt by dt prime. So y equals to y prime, so that is basically uy into dt by dt prime, which is by gamma into 1 minus v ux by c square. You can put the value of gamma. The value of gamma is 1 by root over 1 minus v square by c square. So uy into root over 1 minus v square by c square by 1 minus v ux by c square. This is uy prime. Similarly, if you can calculate uz prime, it will be equal to
uz into root over 1 minus v square by c square by 1 minus v ux by c square. Okay. So this is the transformation of velocities from s frame to s prime frame. If you know the components of velocity of a particle in s frame, ux, uy, uz, then you can calculate the values of components of the velocities in s prime frame, ux prime, uy prime, and uz prime by this relation. Okay, so this is the transformation rule of velocities from one inertial frame, which is S frame, to any dynamic inertial frame, which is moving with velocity v along the x-axis. Okay, so similar kind of calculation you can do for the inverse transformation also. That means if you know the value of ux prime, uy prime, and uz prime, and you are going to find the values of ux, uy, and uz, and you can make this calculation very easily. You will find ux equal to ux prime plus v by 1 plus ux prime v by c square. Okay, similar kind of calculation. Uy will be equals to uy prime into root over 1 minus v square by c square by 1 plus ux prime v by c square. Similarly, for uz also, uz prime into root over 1 minus v square by c square by 1 plus ux prime v by c square. So this is the transformation relation of velocities. Okay. Transformation relation of velocity from s frame to s prime frame, and also this was from s prime to s prime frame, and this is from s prime frame to s frame. So these are the transformation relations of velocities. Okay, now uy and uz, these are also very important, but we have to highlight the result on the transformation of x component. Okay, on the x component. Suppose this is S frame. Okay, this is S frame. This is y axis, this is x axis, and this is z axis. Okay, and this is S prime frame. This is y prime, z prime, and coinciding x prime. So suppose this is the S frame which is at rest, and another S prime frame. Suppose you can think of a bus which is moving with constant velocity v along x-axis. Okay. Now a particle within the bus having the velocity, x component of velocity is ux prime along this direction. Okay. And the bus is moving with velocity v. Okay. মানে একটা বাসের মধ্যে একটা পার্টিকেল আছে, বাসের মধ্যে পার্টিকেলটা ux প্রাইম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবং এই ভেলোসিটিটা আমি মাপছি বাসে বসে থেকে, অর্থাৎ বাসের রেসপেক্টে বাসকে যদি আমি ফ্রেম অফ রেফারেন্স ধরি, সেই ফ্রেম অফ রেফারেন্সে পার্টিকেলটার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট ux প্রাইম। ওকে, এবার যে রেস্টে বসে আছে সে এর ভেলোসিটি কত দেখবে। জেনারেলি আমরা যখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়েছিলাম সেখানে আমরা কি লিখেছিলাম, ux ইকুয়াল টু ux প্রাইম প্লাস v। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত তো নাকি? বলো এটা হওয়া উচিত কিনা? যে বাসের মধ্যে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা মুভ করছে বাসের মধ্যে, ঠিক আছে, বাসের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর আমার রেসপেক্টে বাসটা ভি ভেলোসিটি নিয়ে ওই দিকেই মুভ করছে। তাহলে আমার রেসপেক্টে অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে পার্টিকেলটার ভেলোসিটি সেটা কত হবে, ux প্রাইম প্লাস ভি। এটা হওয়া উচিত ux প্রাইম প্লাস ভি। এটা হচ্ছে কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কিন্তু আমরা লরেন্স ট্রান্সফরমেশনে কি দেখলাম, লরেন্স ট্রান্সফরমেশনে এই ux টা কত হলো, ux goes to ux prime plus v by 1 plus v ux prime by c square. This is nothing but ux prime plus v, the addition
addition in Lorentz algebra. Okay. Addition in Lorentz algebra. Okay. Okay. So a particle which is with velocity ux from S prime frame, and the frame is moving with velocity v, the relative velocity will be added as per the Galilean relativity ux prime plus v. In STR, that means in Einstein relativity also, there will be the addition of velocities ux prime plus v, but this plus is from the different kind of algebra. Okay, so what is the difference between Newton? What is the difference between Newton and Einstein? The sorry, Newton or Galilean relativity and STR. The difference between Galilean or Newtonian relativity and STR is nothing but the algebra. Okay. The same kind of calculation, ux prime plus b, ux prime plus b, but the algebra is different. This plus comes from Archimedean algebra and this plus comes from Lorentz algebra. Okay. And also another difference is very visible, which is the difference in geometry. The geometry of Newtonian or Galilean relativity is three-dimensional Euclidean space geometry R3, and in STR the geometry is Minkowski geometry, four-dimensional space-time geometry, flat space-time geometry. So this is the difference between STR and the Newtonian and Galilean relativity and the ট্রান্সফরমেশন রুল গুলো আমরা দেখলাম কি করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন অ্যান্ড লেন্থ কন্ট্রাকশন। তো এর ক্যালকুলেশন আমি আর দেখাতে চাই না, যে কারণ যেহেতু অলরেডি আমরা ট্রান্সফরমেশনটা বের করে দেখিয়ে দিয়েছি যে একটা এস ফ্রেম থেকে এস প্রাইম ফ্রেমে ট্রান্সফরমেশন কেমন হবে, ঠিক আছে, লেন্থের ট্রান্সফরমেশন কেমন হবে, টাইমের ট্রান্সফরমেশন কেমন হবে। তাহলে একটা টাইম ইন্টারভ্যালকে আমি যদি ট্রান্সফরমেশন করে দেখি তাহলে দেখা যাবে কি যে টাইমের ডাইলেশন হচ্ছে, অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা এস প্রাইম ফ্রেমে গিয়ে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ ডেল্টা t prime equals to delta t by gamma, delta t into gamma, এরকম একটা ট্রান্সফরমেশন পাচ্ছি। সঙ্গে সঙ্গে লেন্থের ক্ষেত্রে যদি দেখি যে ডেল্টা এল, দ্যাট উইল বি ডেল্টা এল নট, ডেল্টা এল প্রাইম বাই গামা। ওকে, so gamma is equal to basically 1 by root over 1 minus v square by c square। এই জিনিসটা অলরেডি ক্যালকুলেশন করানো হয়েছে গ্র্যাজুয়েশনে, তোমরা জানো, বা এখান থেকেও ক্যালকুলেশন তোমরা নিজে করে দেখতে পারো যে দিস ইজ দ্য transformation of some time interval from S frame to S prime frame, and also the length interval, the space interval from S frame to S prime frame. So this is basically delta L by delta L prime, which is less than 1. Delta T prime by delta T is greater than 1. So time dilation occurs. That means the time interval is dilated and the length interval is contracted in transformation from one inertial frame, which is S frame, to another inertial frame, S prime. তো এই হচ্ছে লেন্থ কন্ট্রাকশন আর টাইম ডাইলেশন। এটা অনেকবার হয়েছে, ইটস বোরিং টু, মানে বারবার একটা জিনিস রিপিট করাটা বোরিং, তো এইটা হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা মেন পয়েন্টে আসছি, যেটা আমি আগের দিন আমরা স্কিমের মধ্যে রেখেছিলাম, যে আমরা চেয়েছিলাম যে we have to introduce the laws of physics in Minkowski space. Laws of physics in Minkowski space. Okay. তো বেসিক্যালি মিনকস্কি স্পেসে আমরা কি দেখবো, যে কোনো কোয়ান্টিটি যেটা বললাম সেটা 4 ভেক্টর,
instead of R3 যেখানে প্রত্যেকটা ভেক্টরে তিনটে কম্পোনেন্ট থাকতো, here in Minkowski space any quantity will have 4 components. So these are the 4 vectors. Okay, so you have to construct the definition of all quantities in terms of 4 coordinates. Okay, so already you have found the space-time 4 coordinate x mu, which is ct and r. This is space-time 4 coordinate. Now we have to define 4 velocity. Okay, we have to define 4 velocity. What is the definition of velocity in general? What is the definition of velocity? Bolo? Distance covered by time. Distance covered by time, distance per unit time. Distance, not displacement per unit. That means dx by dt, right? So velocity is generally dr by dt. Okay, but in Minkowski space, time is not absolute. The time interval getting dilated in different frame of reference, and with the increasing velocity of the frame of reference, the time gets dilated. Okay, so this dt is not well defined. This is ill defined. That means this dt may be in any particular frame of reference, but it's not the absolute dt. Okay, so in order to resolve this issue, we have some standard time interval, and this standard time interval is called the proper time interval. Proper time interval. Okay, and this is denoted as d tau. The d tau is the proper time interval. তো তোমরা জানো যে proper time interval জিনিসটা কি? What do you mean by proper time interval? S frame এ time difference এটা? না, অন্য কেউ? রিক্তা বলো, তোমাদের তো হয়েছে এগুলো। যে ফ্রেমে ইভেন্টটা হচ্ছে সেই ফ্রেমে বসে যে টাইম ডিফারেন্স। দেখ কোন ফ্রেমে আবার হচ্ছে, যে কোনো ফ্রেমেই তো হতে পারে, তুমি যেখান থেকে মাপবে সেই ফ্রেমেই হচ্ছে। একটা ঘটনা যখন ঘটছে সেটা তো যে কোনো ফ্রেম থেকে তুমি মাপতে পারো, তো সেটা কোনটা? তোমার তো রিক্তা চূড়ামণি, তোমাদের তো হয়ে গেছে এসটি, তো বলা উচিত প্রপার টাইম ইন্টারভেল জিনিসটা কি। তোমরা জানো প্রপার টাইম ইন্টারভেল জিনিসটা কি? এনিওয়ান? না, সেটা তো আমি হ্যাঁ, সে তো আমি যে কোনো ফ্রেম অফ রেফারেন্স থেকে অবজার্ভ করতে পারি, তো সেটা তাহলে প্রপার টাইম বলবো কি করে? আচ্ছা, so actually this time interval can be measured from any frame of reference, and in different frame of reference the dt will be different. But for making the standardity we have chosen the মানে আমরা কনভেনশন অনুযায়ী আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স চুজ করেছি, সেই ফ্রেম অফ রেফারেন্স থেকে যে টাইম ইন্টারভ্যালটা পাওয়া যাবে সেটাকে প্রপার টাইম ইন্টারভ্যাল বলে। সেই প্রপার টাইম ইন্টারভ্যালটা কি না, কোনো ইভেন্ট লাইটের স্পিডে যদি ঘটে, কোনো একটা ইভেন্ট, এনি ইভেন্ট occurring in the speed of light, okay, occurs in the proper time interval. অর্থাৎ কোনো ইভেন্ট যখন লাইটের স্পিডে ঘটছে, সেই ইভেন্টটা ঘটতে যে টাইম ইন্টারভ্যাল লাগে সেটাকে আমরা বলবো প্রপার টাইম। বুঝা গেল? তাহলে প্রপার টাইম ইন্টারভ্যাল জিনিসটা কি? আমি তো ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্সে ডিফারেন্ট পাবো, তো আমি এমন একটা মানে আমি দেখবো যে কোনো একটা ঘটনা লাইটের স্পিডে ঘটতে যে টাইম লাগছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো প্রপার টাইম ইন্টারভ্যাল। তো আমরা যদি দেখি যে একটা মেট্রিক কি হয়, ডি স্কোয়ার ইকুয়াল টু কত, টি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই স্কোয়ার মাইনাস ডিজেড স্কোয়ার। ওকে, তো ডি টাউ স্কোয়ার সমান কত হবে? ডি টাউ স্কোয়ার উইল বি ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ লাইটের স্পিডে ওই মেট্রিকটা কভার করতে যা টাইম লাগে, গ্যাপটা কত, ডিএস, speed কত, লাইটের স্পিডে, so d tau will be ds by c, so d tau square will be ds square by c square, so it will be dt square, okay, dt square minus কত হবে, এগুলো দিয়ে c দিয়ে ভাগ হয়ে যাবে,
তাহলে এখানে যদি ডিটি স্কোয়ার আমি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 মাইনাস dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার প্লাস dz স্কোয়ার মানে dx বাই dt হোল স্কোয়ার প্লাস dy বাই dt হোল স্কোয়ার প্লাস dz বাই dt হোল স্কোয়ার দ্যাট মিন্স v স্কোয়ার আর c স্কোয়ার যেহেতু ভাগ করেছি 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার সো d tau the proper time interval it will be dt into root over 1 minus v square by v square. So this is with nothing but dt by gamma. So the proper time interval is defined like that. D tau equals to dt by gamma. And gamma is 1 by root over v square minus c square. এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? তোমরা ক্লাসে হয়েছে, তোমরা ক্লাসে শোনোনি নিশ্চয়ই, এরপরে তো আর সুযোগ পাবে না, এগুলো সব জায়গায় লাগবে প্রপার টাইম ইন্টারভ্যাল। বোঝা গেছে তো না বোঝা যায়নি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তো হয়েছিল এগুলো ক্লাসে না প্রথম শুনছো? না স্যার এগুলো কিছু বলেনি তো। না এটা বলেনি, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ লাগবে তো, মানে পরের ক্যালকুলেশন গুলোতে তো লেগেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এমনি স্যার ক্যালকুলেশন গুলো করেছেন, ওই প্রপার টাইম ইন্টারভেল এই টার্মটা বা কিছু এরকম কিছু বলেনি। প্রপার টাইম বলেছে নিশ্চয়ই। প্রপার টাইম মানে প্রপার টাইম ইন্টারভ্যাল, টাইম মিন্স টাইম ইন্টারভ্যাল। ওকে, সো এটা হচ্ছে প্রপার টাইম। তাহলে যখন আমি ভেলোসিটি বের করতে যাব, সাপোজ আমি যাচ্ছি ভি মিউ ইজ দ্য ভেলোসিটি দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ dx mu by d tau. Okay, now this is the definition of 4 velocity. 4 coordinate আমরা অলরেডি পেয়েছি, so the 4 velocity will be the time derivative of 4 coordinate with respect to the proper time. This is 4 velocity. So আমরা জানি x mu চারটে কম্পোনেন্ট, ঠিক আছে, x mu চারটে কম্পোনেন্ট কি হয় তাহলে ct r by d tau means gamma উপরে যাচ্ছে by dt. Okay, so that will be gamma into c and dr by dt equals to v. Okay, so this is the expression for 4 velocity. Okay, so the time component, that means time component of velocity is gamma c. Okay, time component of velocity will be gamma c, and the spatial component of velocity, that means it's vi equals to gamma v. That means gamma v. So vi means 1 2 3, the spatial component. Okay, এটাই হচ্ছে তো নাকি? বলো 4 ভেলোসিটি কিভাবে বের হলো বুঝতে পারছো তো? ব্র্যাকেট মানে এর কম্পোনেন্ট, এটা টাইম কম্পোনেন্ট আর এগুলো স্পেশাল কম্পোনেন্ট। তো গামা এর সঙ্গেও গুণ হবে, মানে গামা সি আর গামা ভি আর কি, মানে এটাকে লিখলে এরকমও লিখতে পারতে তোমরা যে এটা গামা, দিস গামা সি এন্ড দিস ইজ গামা। ক্লিয়ার তো না অসুবিধা আছে? সাহিল জয়েন করে আমার লিখ করে এসে তোমাদের সাথে বোঝা যাচ্ছে তো না প্রবলেম আছে বলো? কি হলো? ঠিক আছে স্যার। শুভ্রদীপ? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 ভেলোসিটি। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলতে চাই এখানে। আচ্ছা ধরো শুভ্রদীপ এখন কি দৌড়াচ্ছ না বসে আছো? বসে আছি স্যার। বসে আছো, আমরাও বসে আছি এখানে প্রত্যেকে। প্রদীপ কিন্তু এখন মাঠে দৌড়চ্ছে, ঠিক আছে। আর আমরা যে কমিউনিকেট করছি, আমি যে কমিউনিকেট করছি তোমাদের সঙ্গে, বেশ করে যারা অন এয়ার মানে অনলাইনে যারা যে যাদের সাথে আমি কমিউনিকেট করছি, কার মাধ্যমে করছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে লাইটেরই একটা ভ্যারিয়েন্টের মাধ্যমে করছি। সেও দৌড়চ্ছে কিন্তু, তাই তো? দৌড়চ্ছে তো, তো সে কিন্তু লাইটের স্পিডে দৌড়চ্ছে, সি ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছে। আমি রেস্টে বসে আছি, প্রদীপ এখন ধরো ভি ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছে, ভি লেস দেন সি। কিন্তু আই ক্যান ক্লেম দ্যাট উই অল, মানে তোমরা প্রত্যেকে, আমি যারা রেস্টে বসে আছি, প্রদীপ এবং সঙ্গে সঙ্গে যে লাইট, প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি লাইটের স্পিডেই দৌড়াচ্ছে। এভরি ইভেন্ট
every event is running with speed c. I can claim that. Can I claim that? তোমাদের কি মতামত বলো? আমি যে কথাটা বললাম ওটা কি আমি ক্লেম করতে পারি, না আমার কথার মধ্যে ভুল আছে? তোমাদের মতামত জানাও। আমি কি বললাম যে আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে আমি বসে আছি এখানে, কি বলবে? আমি বসে আছি ফিডব্যাক আসছে কেন? প্রদীপের সাপেক্ষে দেখতে গেলে আমরা সি ভেলোসিটি নিয়ে মুভ করব। সুব্রদীপ কি মানে ল্যাপটপেও জয়েন করেছো নাকি? না তো স্যার। ও ফিডব্যাক আসছিল তোমার থেকে। হ্যাঁ, বাকিরা বলো কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে যে ভেলোসিটি নিয়ে থাকুক না কেন, আমরা উই ক্যান ক্লেম দ্যাট এভরি ইভেন্ট অকার্স ইন দ্য স্পিড অফ লাইট। এর মধ্যে ভুল স্যার হ্যাঁ এটা তো বলা যেতে পারে যে প্রত্যেকটা জিনিসই একটা স্পিডে যাচ্ছে, কিন্তু সবটাকে মানে লাইটের স্পিডেই যে যাচ্ছে এরকম। আচ্ছা, তো আমি বলছি দেখো, তারপর তোমরা বলবে যে ঠিক বলছি কিনা। ধরো আমি এখানে বসে আছি, ঠিক আছে? তো এখানে ভি মিউটা আমি লিখছি, ভি মিউ সমান কত না গামা সি এন্ড গামা ভি। আচ্ছা, তাহলে ভি এর নর্ম কত? আগের দিন বের করেছিলাম নর্ম, কিভাবে বের করানো হয়? নর্ম উইল বি রুট ওভার অফ ভি মিউ তাহলে সেটা কত হবে? রুট ওভার গামা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ভি স্কোয়ার। সরি, আমি সি লিখেছি, তোমরাও তাহলে সি বলছো আর কি। গামা স্কোয়ার ভি স্কোয়ার। সো দ্যাট উইল বি ইকুয়াল টু কত হবে তাহলে? গামা বেরিয়ে আসবে রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই তো? গামা সমান কত? 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা হচ্ছে কত? রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো দ্যাট উইল বি সি। ঠিক আছে, তাহলে ফোর ভেলোসিটিটা, এই যে ফোর ভেলোসিটির যে ম্যাগনিটিউড দেখো অলওয়েজ সি হবে। ঠিক বলছি কিনা বলো? আমরা তো আগের দিন দেখালাম যে তাহলে ফোর ভেলোসিটি সে ভি এর ভ্যালু যাই হোক না কেন, ফোর ভেলোসিটি কিন্তু সি হবে ম্যাগনিটিউড। এবার দেখো, ধরো আমি যে বসে আছি, ধরো আমি এখানে, আমাদের তাহলে আমাদের ভেলোসিটি 0, এটা আমাদের স্পেশিয়াল ভেলোসিটি 0, তাহলে তখন টেম্পোরাল ভেলোসিটি সি। ঠিক আছে, তাহলে স্পেশিয়াল ভেলোসিটি যদি 0 হয়ে যায়, তাহলে গামা সমান কত হবে? গামা সমান 1 হয়ে যাচ্ছে, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি 0 হয়ে গেলে কি হচ্ছে? গামা 1। গামা 1 মানে তাহলে তার টেম্পোরাল কম্পোনেন্ট সি হয়ে যাচ্ছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যে ধরো লাইটের স্পিডে যাচ্ছে, মানে ধরো ওয়্যার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ক্ষেত্রে কি হচ্ছে? তার ক্ষেত্রে ভিটা সি, ভি ইকুয়াল টু সি। তার ক্ষেত্রে এই জিনিসটা 0, কারণ গামা 0। ওয়ান মাইনাস ভি স্কয়ার মাইনাস গামা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ভি ইকুয়াল টু সি মানে কি তার স্পেশিয়াল কম্পোনেন্টটা সি হচ্ছে, কিন্তু টেম্পোরাল কম্পোনেন্ট তখন কিন্তু 0। ঠিক আছে, টেম্পোরাল কম্পোনেন্ট 0। আর প্রদীপ যে ইন্টারমিডিয়েট একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার ক্ষেত্রেও কিন্তু আমি যদি দেখি, তার ফোর ভেলোসিটির ম্যাগনিটিউড কিন্তু সি। সো ইন দ্যাট সেন্স এভরি ইভেন্ট, প্রত্যেকটা এভরি ইভেন্ট ইজ রানিং উইথ স্পিড সি, and this speed is defined on the four speed এর ম্যাগনিটিউড। ঠিক আছে, স্যার এই জিনিসটা আরেকবার বলুন। দেখো এই যে ভি মিউ যেটা আছে, ভি মিউ এর ম্যাগনিটিউড কত? সি। তো সে ভি এর ভ্যালু যাই হোক কি হবে? তো তাই জন্য তুমি বসে থাকো, মানে ভিটা 0 হোক বা ভিটা সি হোক বা ভিটা ইন্টারমিডিয়েট যাই হোক না কেন, এর ম্যাগনিটিউড তো সি। তো আমি যখন বলছি আমার ভেলোসিটি 0, এটা আমার স্পেশাল ভেলোসিটি 0, নট দ্য ফোর ভেলোসিটি। ফোর ভেলোসিটির ম্যাগনিটিউড অলওয়েজ কিন্তু সি। মানে স্যার ফিজিক্যালি ব্যাপারটা কি রকম হচ্ছে? ফিজিক্যালি ব্যাপারটা ওটাই হচ্ছে যে এভরিথিং ইন ফ্ল্যাট স্পেস, এভরি ইভেন্ট ইজ প্রসিডিং উইথ সি। ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্ট কিন্তু লাইটের স্পিডেই
প্রসিড করছে আর কি। মানে আমাদের যে ইভলিউশন হচ্ছে, আমরা এখানে বসে আছি মানে কি, এখানে দুভাবে ইভলিউশন হতে পারে। আমি যদি চেঞ্জ হয়ে যায়, মানে এখান থেকে ধরো আমি কোথাও স্পেশালি মুভ করছি, তার মানে আমার স্পেশাল কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার টাইম কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। তো যদি আমি স্পেশাল কোঅর্ডিনেটকে চেঞ্জ করি, তাহলে টাইম কোঅর্ডিনেটের চেঞ্জটাকে আমি কিন্তু স্লো করে দিচ্ছি, তাই না? আর আমি যদি স্পেশালি বসে থাকি, তাহলে আমার কিন্তু টাইম কম্পোনেন্টের চেঞ্জটা, মানে যে ফোর টাইমের যে টাইম কম্পোনেন্ট, তার চেঞ্জটাকে আমি কিন্তু তাড়াতাড়ি করছি। কিন্তু ওভারঅল পুরো স্পেস টাইমের যে ইভলিউশন, সেটা স্পিডে হচ্ছে, সি স্পিড নিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এখানে তুমি ভিজিবল কিছু পাবে না, কারণ টাইম কম্পোনেন্টকে আমরা দেখতে পাই না। সো টাইমের ভেলোসিটিকে আমরা, স্যার স্পেস টাইমের রেভলিউশন বলতে মানে পৃথিবী যেই বেগে ঘুরছে মানে ওটা? না, পৃথিবী তো ইউনিভার্স নয়। পৃথিবী তো ইউনিভার্সের সাপেক্ষে, মানে ধরো ইন্ডিয়ার সাপেক্ষে একটা বালিকণা যতটা, পৃথিবী ইউনিভার্সের সাপেক্ষে তার চেয়েও ছোট। ইভলিউশন মানে ধরো তুমি ধরো ঘুমিয়ে গেছো বা বসে আছো, কিন্তু টাইম তো চলতে আছে, প্রত্যেকটা ইভেন্ট তো চলতে আছে। তো সেই যে প্রত্যেকটা ইভেন্টের যে ইভলিউশন, সেটা কিন্তু সি স্পিড নিয়ে করছে, মানে ইউ ক্যান স্টপ দ্যাট। এই জিনিসটাকে তোমরা কেউ চাইলে স্টপ করতে পারে। স্পিড বলতে গেলে যে টাইমটা যে চলছে লাইট স্পিডে হচ্ছে না, সেটা বলা যায় না যে টাইম সবার ক্ষেত্রে টাইম লাইট স্পিডে যাচ্ছে, সেটা বলা যায়। যে বসে আছে তার লাইট স্পিডে যাচ্ছে, আর যার স্পেশাল ভেলোসিটি আছে সে কিন্তু লাইট স্পিডের চেয়ে কম স্পিডে যাচ্ছে। ইভিন লাইট যখন, তার তো স্যার ম্যাগনিটিউড তো সি হবে না, কার সি হবে না ম্যাগনিটিউড? মানে ভি যদি আলাদা হয় তো ভি আলাদা হলে এটা সি হবে না? তুমি দেখো এখানে কি ভি এর মান বসিয়েছি আমি কিছু, তাহলেও সি হচ্ছে, আর হচ্ছে তো। যে স্পেশাল স্পিডে যাবে সেটা কি করে লাইটের থেকে কম হবে স্পিড? যার স্পেশাল ভেলোসিটি আছে তার টেম্পোরাল স্পিড সি এর চেয়ে কম হবে, তাই না? এইখানে দেখো, এইখানে গামা সমান কি 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যার ভি ইকুয়াল টু 0 তার গামা ইকুয়াল টু 1, তাই জন্য এটা সি হতো। কিন্তু যার ভি আছে তার গামা একের চেয়ে ছোট, তো গামা একের চেয়ে ছোট মানে তার টেম্পোরাল স্পিডটা সি এর চেয়ে কম হবে। আর লাইটের ক্ষেত্রে, তুমি যদি লাইটের ক্ষেত্রে ভাবো, লাইটের এই জিনিসটা সি হয়, তার মানে তার টেম্পোরাল স্পিড 0, অর্থাৎ লাইটের কোনো টাইম, লাইটের টেম্পোরাল স্পিড ইজ অলওয়েজ 0। এই জন্য দেখবে যখন ধরো তুমি এখন কোথায় আছো, ডায়মন্ড হারবারে আছো আই সাপোজ, তো আমার কিন্তু একসাথে আমি এখানে আর ডায়মন্ড হারবারে থাকতে পারবো না, তাহলে আমার মধ্যে একটা গ্যাপ আছে, টাইম ইন্টারভেল আছে, আমাকে পৌঁছতে হবে ওখানে। কিন্তু লাইট একসঙ্গে দু জায়গায় থাকতে পারে, তাই না? তো লাইটের ক্ষেত্রে মেট্রিক ইজ অলওয়েজ 0। এই যে লিখছো ডি স্কোয়ার ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো, সি স্কোয়ার কমন নিয়ে নিলে, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ফর লাইট ডিএস ইজ অলওয়েজ 0। তো লাইটের ক্ষেত্রে ভি ইকুয়াল টু সি, তাই না? তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে লাইটের ক্ষেত্রে এই স্পেস টাইমের মধ্যে কোনো মেট্রিক নেই, স্পেস টাইমের প্রত্যেকটা পয়েন্টই লাইটের ক্ষেত্রে মানে তাদের মেট্রিক 0। তাহলে ওই যে আরসি টেম্পোরাল স্পিড মানে টাইম কম্পোনেন্ট অফ দ্য ফোর ভেলোসিটি, এটা গামা সি। তাহলে যে ভি নিউ নর্মটাকে আমরা কি বলছি, যেটা ইকুয়াল টু সি করছি এর ম্যাগনিটিউড ভি, যে কোনো ভেক্টরের নর্ম বলতে কি বোঝায়, তার ম্যাগনিটিউড। এটা আজকে তুমি পড়োনি কেন? আগের দিন তো হয়েছিল না, ফোহানে না, মানে কনসেপ্টে কনসেপ্টটা, আগের দিন তো হয়েছিল এটা, যে এর ম্যাগনিটিউড জিনিসটা কি, নর্ম। স্পিড আছে, অথচ সবার স্পিড। হ্যাঁ, তুমি ধরো একটা কথা বলছি, ধরো তুমি 3D র ক্ষেত্রেই ভাবো, ধরো ভি স্কোয়ার সমান লিখছো আমি ভিএক্স স্কোয়ার, 2D র ক্ষেত্রে ভাবো ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তো যদি ভি কনস্ট্যান্ট হয়, তো ভিএক্স বাড়লে ভিওয়াই কমবে, আর ভিওয়াই বাড়লে ভিএক্স কমবে, একই জিনিস। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, ওটাই হচ্ছে, ওটাই হচ্ছে, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তো এই হচ্ছে ফোর ভেলোসিটি। ওকে, এবারে এখানে আরো কিছু সমস্যা আছে। আমরা তো স্পেস কোঅর্ডিনেট ডিফাইন করলাম, স্পেস টাইম ফোর কোঅর্ডিনেট, ফোর ভেলোসিটি এটা ডিফাইন করলাম। এবারে আসছি মাস, ঠিক আছে? তো
তো তোমরা তো এতদিন জেনে এসছো যে মাস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ সিস্টেম, মাস ক্যান নট বি চেঞ্জ ফ্রম ওয়ান ফ্রেম অফ রেফারেন্স টু another frame of reference. So mass is invariant, at least mass is invariant in all frame of reference. But here the consequence is completely different. এখানে আমরা দেখতে পাবো যে মাসও কিন্তু ভ্যারি করছে, তাই না? মাসেরও কিন্তু ভ্যারিয়েশন হয় এক ফ্রেম অফ রেফারেন্স থেকে অন্য ফ্রেম অফ রেফারেন্স। মুভিং মাস m will be equal to m naught by root over 1 minus v square by c square. এই ডেরিভেশনটা করতে পারবে তো তোমরা? তাহলে আমি করাবো না। এই ডেরিভেশনটা করতে পারবে? হ্যাঁ স্যার। আর না হলে আগের ক্লাসে, আগের ভিডিওটা আছে, মানে গ্র্যাজুয়েশনের যে ভিডিওটা, সেটা আমি শেয়ার করে দেবো, ওখানে করা আছে। মানে অনেকবার করেছি তো, ইটস বোরিং থিং। ওকে, the variation of mass from one frame of reference to another frame of reference. m naught is the rest mass, the effective mass কি না, rest mass or moving mass, the relativistic mass. Okay, the variation of mass is like that. Now momentum, for momentum, for velocity হলো, এবার হচ্ছে কি for momentum. for momentum কি হবে বলো? for momentum আমরা কি জানি? p equal to mv হবে। এখানে for momentum মানে p mu, v তো v mu হবে, কিন্তু মাসটাও তো আবার ফিক্সড নয়, মাসটাও ভ্যারি করছে বিভিন্ন ফ্রেম অফ রেফারেন্সে। এখানে আমরা রেস্ট মাসটাকে ধরি, অর্থাৎ p mu equals to mv mu। তাহলে আমরা কি দেখবো? p mu এর কম্পোনেন্ট গুলো কি হবে? m naught v mu মানে কত? গামা c আর গামা v। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি? m naught by root over 1 minus v square by c square into c, তাই তো? আর এটাকে কি লিখতে পারি? mv, কারণ m naught into গামা সমান হচ্ছে m, তাহলে mv। তো আমরা এটা মানে কি হচ্ছে? mc আর p। আমরা জানি ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু কত হয়? mc স্কয়ার। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি কি e বাই c আর কি। ওকে, তাহলে ফোর মোমেন্টাম যেটা p mu, সেটা কত হবে? তাহলে ফোর ভেলোসিটি হয়েছিল, এখন আমরা দেখলাম ফোর মোমেন্টাম। এবারে ফোর মোমেন্টামের যদি আমি নর্ম দেখি, অর্থাৎ p mu সেটা কত হচ্ছে? p mu ইকুয়াল টু e বাই c মাইনাস p আর e বাই c প্লাস p। তাহলে কত হবে? e স্কয়ার বাই c স্কয়ার মাইনাস p স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কত? e স্কয়ার মাইনাস p স্কয়ার c স্কয়ার বাই c স্কয়ার। আমরা জানি e স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। সো m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 বাই c স্কয়ার, that is equal to m নট স্কয়ার c স্কয়ার, which is constant. So again, for momentum is also constant. Magnitude of for momentum is constant. Down the ওকে, কি বুঝতে পারছো কিনা বলো? হবে তো? যেমন ফোর ভেলোসিটি হয়েছিল, এটা হচ্ছে ফোর ভেলোসিটি, এর আগে এই যে ফোর ভেলোসিটি হয়েছিল, এক্ষেত্রে ফোর মোমেন্টাম আমরা এভাবে বের করতে পারি। তো তোমরা যে কোনো কলিশন যখন পড়তে, রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক কেসে যখন তোমরা কলিশন পড়তে, সেখানে তোমরা কি করতে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করতে, কনজারভেশন অফ ই, এটা করতে, সঙ্গে কনজারভেশন অফ ই করতে, কনজারভেশন অফ এনার্জি এন্ড কনজারভেশন অফ মোমেন্টাম। অ্যাকচুয়ালি এনার্জি ইজ নাথিং বাট দ্য টাইম কম্পোনেন্ট অফ মোমেন্টাম, তাই না? এখানে একটু খেয়াল করে দেখো, ই বাই সি, সি তো একটা জাস্ট নাম্বার মাত্র, ন্যাচারাল ইউনিট সিস্টেমে সি কে 1 ও ধরা হয় ইউনিট সিস্টেম। তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ই? এনার্জি ইজ দ্য টেম্পোরাল কম্পোনেন্ট অফ ফোর মোমেন্ট। তো তার মানে এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি যে কনজারভেশন অফ পি মিউ, কনজারভেশন অফ ফোর মোমেন্ট একসঙ্গে আমরা বলতে পারি, তাই তো? কনজারভেশন অফ
ইমি, সেটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যখন নিউটনস ল পড়তাম, নিউটনস ল এফ সমান কি ছিল আমরা জানি, ডিপি বাই ডিটি। এই মিন কস কি স্পেসে কি হবে, ফোর্স কেমন হবে, ডিপি মিউ বাই কত হবে বলো, ডিপি মিউ বাই কত হবে, এটা কত হবে, ডিটি হবে না, ডিটাও হবে, ঠিক আছে, ডিটাও হবে। তাহলে এফ মিউ সমান কত হবে, কত হবে, এর কম্পোনেন্ট কত ছিল, ই বাই সি ছিল, তো ই বাই সি মানে কত, এটা ছিল। তো এনার্জি তো কনস্ট্যান্ট, এনার্জি তো কনজার্ভড, তাহলে এই ফার্স্ট টার্মটা কত হবে, 0। পরের টার্ম কি আছে, পি আছে, মানে F। অর্থাৎ ফোর ফোর্সের জিরো কম্পোনেন্ট কিন্তু অলওয়েজ 0 হয় একটা কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে। আরে ডিপি বাই ডিটি তো, এই জিরো কম্পোনেন্ট কত ছিল, হ্যাঁ মিউ টেম্পোরাল কম্পোনেন্ট কত ছিল, তো ই আর সি তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে কত হবে। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্য বলতে হবে, সেটা হচ্ছে কি গামা, ঠিক আছে, গামা ইনটু এফ, এম মিউ ইকুয়ালস টু কত, এফ 0, আর তার সঙ্গে কত থাকবে, স্যার গামা কেন? কারণ ডিটাওটা কত ছিল, ডিটাও সমান হচ্ছে ডিটি বাই গামা, যখন ডেরিভেটিভ করবে গামা উপরে যাবে না, হ্যাঁ হ্যাঁ। তাই জন্য কত হবে, এম মিউ ইকুয়ালস টু 0 আর গামা এফ। তো জিরোটা হচ্ছে টেম্পোরাল কম্পোনেন্ট, তো কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ফোর ফোর্সের জিরো কম্পোনেন্টটা কত হয়, এটা বোঝা গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিলেটিভিটি, রিলেটিভিটিতে আর বেশি কিছু নেই, এই হচ্ছে কয়েকটা জিনিস, আর অলরেডি আগে পড়া হয়েছে বলে আমরা এটা কুইকলি করতে পারি। আর একটা জিনিস হচ্ছে কি এর অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ ইমি, এর অ্যাপ্লিকেশন দেখতে হবে। জল দিতে আসেন, ফোন করা হচ্ছে। তো এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি, পাই ভেঙে, একটা পায়ন ভেঙে কি হচ্ছে না দুটো ফোটন তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা পায়ন ভেঙে দুটো ফোটন তৈরি হয়ে যাচ্ছে, মানে এর হচ্ছে কি মাস এমসি স্কয়ার, এটা ভেঙে কি তৈরি হচ্ছে, দুটো ফোটন তৈরি হচ্ছে, মানে দুটো গামা পার্টিকেল তৈরি হচ্ছে, ঠিক আছে, টু বডি ডিকে অফ পায়ন। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আগে করিয়েছি, পাই মেশনটাকে পায়ন বলে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এদের ক্ষেত্রে কনজারভেশন অফ ফোর মোমেন্টটা দেখাতে হবে, ঠিক আছে, না তোমাদের জন্য দেওয়া থাকলো, নিজেরা চেষ্টা করবে, নাহলে পরের দিন করিয়ে দেবো। তো আজকের ক্লাসটা একটু প্রথম থেকে দেখো, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো, 2 মিনিট ব্রেক নাও, তারপর আমরা একটা নতুন জিনিস আলোচনা করব। 2 মিনিট ভেবে দেখো কোনো কোশ্চেন আছে, একটু বাইরে থেকে আসছি।